বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। গত পর্বে আমরা পাঠ করেছিলাম হুমায়ুন আহমেদ রচিত একটি বৈজ্ঞানিক কল্প কাহিনীমূলক গল্প ফিহা সমীকরণের প্রথম পর্ব। আজ পাঠ করছি তার দ্বিতীয় পর্ব। ফিহার বাড়িটা প্রকাণ্ড, অনেকটা দুর্গের মতো। উঁচু পাঁচিল, পাঁচিলের উপর কাটা তার। পাঁচিল থেকে 1000 গজ দূরে মূল রাস্তায় সাইনবোর্ড লাগানো, মেন্টালিস্টদের প্রবেশ কাম্য নয়। আমি নীরবতা পছন্দ করি। ফিহা। এ জাতীয় লেখা ফিহার পক্ষেই লেখা সম্ভব। মেন্টালিস্টরা এই পথে যাওয়া আসা করে, সাইনবোর্ড দেখে, কেউ কেউ এক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়ায়, তবে কখনো বলে না এ জাতীয় সাইনবোর্ডের মানে কি। মেন্টালিস্টদের প্রধান গুণ, তারা অভিযোগ করে না, বিরক্তি প্রকাশ করে না এবং কখনোই রাগ করে না। তাছাড়া ফিহার উপর রাগ করার প্রশ্ন ওঠে না। উনি এসবের ঊর্ধ্বে। অন্যের রাগ ভালোবাসা নিয়ে তার মাথা ব্যথা নেই। মানুষটি জন্ম থেকেই নিঃসঙ্গ। বিশাল বাড়িটায় থাকেন একা। মাঝখানে কিছুদিন কুকুর পুষেছিলেন, 2টি শিকারী কুকুর। এদের পছন্দও করতেন। এক গভীর রাতে টাইম ডিপেন্ডেন্ট ইরেটা ফাংশন নিয়ে ভাবছিলেন। কুকুরের ডাকে চিন্তায় এলোমেলো হয়ে গেল। তিনি বিরক্ত মুখে হুকুম দিলেন, কুকুর দুটাকে এই মুহূর্তে বিদায় করো। কুকুর বিদায় হয়ে গেল। তারপর পাখি পোষার শখ হলো। 4-5 ধরনের পাখি জোগাড় হলো। একসময় তাদের চিৎকারও অসহ্য বোধ হলো। এখন আর পাখি নেই, খাঁচা পড়ে আছে। এই বাড়িতে বর্তমানে কোনো মানুষ নেই। 3টি রোবট আছে, 3টি কর্মী রোবট। দুজনের বুদ্ধিশুদ্ধি নিচের দিকে। নিজের কাজ ছাড়া অন্য কিছু প্রায় জানে না বললেই হয়। একটি রোবটের দায়িত্ব হচ্ছে ঘর গুছিয়ে রাখা এবং রান্না করা। তার নাম লিম। লিম দিনরাত এইটি করে। খুব যে ভালো করে তাও না, রান্নায় লবণের পরিমাণ কখনোই ঠিক হয় না। বাকি 2টি রোবটের একটির কাজ বাড়ি পাহারা দেয়া। সেই ক্রমাগত বাড়ির চারদিকে হাঁটে। 3য় রোবটের কোনো কাজকর্ম নেই। এই রোবটটি পিয়ার টাইপের। বুদ্ধিবৃত্তি বাকি দুজনের মতো নিচের দিকে নয়, বরং বেশ ভালো। ফিহা তাকে কিনেছিলেন নিজের কাজে সাহায্য করার জন্যে। শেষটায় মত বদলেছেন। রোবটের সাহায্য তার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। এখন রোবটটার কাজ হচ্ছে দিন রাত বারান্দায় বসে বই পড়া। ফিহা একে খানিকটা পছন্দ করেন। পাঠক নামে ডাকেন। মাঝে মধ্যে ডেকে কথাবার্তা বলেন। পিয়ার টাইপের রোবটের বড় ত্রুটি হচ্ছে এরা গুছিয়ে কথা বলতে পারে না। অপ্রয়োজনে দীর্ঘ বাক্য বলে। এরা পছন্দ করে। ফিহা বাইরে থেকে এলে চেষ্টা করবে এক গাদা কথা বলতে। আজ ফিহা গেট দিয়ে ঢুকতেই সে এগিয়ে এলো এবং একঘেয়ে গলায় বলল, স্যার, আজ আপনি 2 ঘন্টা 31 মিনিট 22 সেকেন্ড বাইরে কাটিয়েছেন। 9 তারিখ আপনি বাইরে ছিলেন। সেদিন আপনি ছিলেন 1 ঘন্টা 40 সেকেন্ড। আবার 3 তারিখে। চুপ করো। পাঠক চুপ করে গেল, তবে তাও অল্প কিছুক্ষণের জন্যে। ফিহার পেছনে পেছনে আসতে আসতে বলল, স্যার, আপনার কি মনে আছে কাল রাতে আপনি বাগানে এসে বললেন, আজ তো আকাশে অনেক তারা। আপনার কথা শোনার পর আমি সিদ্ধান্ত নেই কোন সময় আকাশে তারা বেশি দেখা যায় তা বের করতে গিয়ে পড়াশোনা করেছি এবং কিছু মজার তথ্য। ফিহা দ্বিতীয়বার বললেন, চুপ করো। তিনি জানেন পাঠক চুপ করবে না, তবে অসুবিধা নেই, তিনি এখন তার শোবার ঘরে ঢুকে যাবেন। পাঠক শোবার ঘরে ঢুকবে না, তাকে সেই অনুমতি দেয়া হয়নি। সে খাবার ঘরে চুপচাপ বসে অপেক্ষা করবে ফিহার জন্য। ফিহার দেখা পেলে কোনো একটা আলাপ শুরুর চেষ্টা করবে। ফিহা ঠিক করলেন তাকে এই সুযোগ দেবেন না। শোবার ঘর থেকে বের হবেন না। তার মন বেশ খারাপ, খেতেও ইচ্ছে করছে না। মেন্টালিস্টদের সঙ্গে কথাবার্তা বললেই তার মেজাজ আকাশে চড়ে যায়। শোবার ঘরের চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তিনি মত বদলালেন। নিজেকে কষ্ট দেবার কোনো মানে হয় না। খাওয়া দাওয়া করা যেতে পারে। পাঠকের সঙ্গে কিছুক্ষণ গল্পও করা যায়। বেচারা গল্প করতে পছন্দ করে, গল্প করার সঙ্গী নেই। ফিহা খাবার ঘরে ঢুকলেন। পাঠক সঙ্গে সঙ্গে বলল, আমি কি কথা বলতে পারি স্যার? না। ফিহা খেতে বসলেন। আজও লবণ কম হয়েছে। শুধু কম না, বেশ কম। অথচ 2 দিন আগে প্রতিটি খাবারে অতিরিক্ত লবণ ছিল। এই রোবটটা মনে হয় বদলা।
ফিহা বিরক্ত মুখে বললেন, লবণের জন্য তো কিছু মুখে দিতে পারছি না, তুমি কি লবণের ব্যাপারটা কিছুতেই ঠিক করতে পারবে না? লিম চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তার কিছু বলার নেই। পাঠক বলল, লবণ প্রসঙ্গে আমি কি একটা ছোট্ট কথা বলতে পারি স্যার? না। আপনার নিষেধ অগ্রাহ্য করেই কথাটা বলতে ইচ্ছা হচ্ছে, যদিও জানি তা সম্ভব না। আপনাকে আবারও অনুরোধ করছি, লবণ সম্পর্কে আমাকে কথাটা বলতে দিন। বলো। আমাদের রোবট লিম লবণের পরিমাণে কোনো ভুল করে না। সমস্যাটা আপনার। সমস্যা আমার মানে? আপনার যখন মন টন ভালো থাকে তখন আপনি লবণ কম খান, আবার যখন মেজাজ খারাপ থাকে লবণ বেশি খান। আমি দীর্ঘদিন পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছি। মনে হয় মেজাজ খারাপ থাকলে আপনার শরীর বেশি ইলেকট্রোলাইট চায়। শরীরবিদ্যার কোনো বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করা চাই। আমি 4 জন বিশেষজ্ঞের ঠিকানা জোগাড় করেছি। আপনি কি কথা বলতে চান? কথা বলতে চাই না। বাইরে গেলেই আপনার মেজাজ খারাপ হয়, এর কারণ কি? ফিহা জবাব দিলেন না। পাঠক বলল, মেন্টালিস্টদের নিয়ে আপনি কি খুব বেশি চিন্তা করেন? না, তুমি কথা বলা বন্ধ করো। এই বিষয় নিয়ে কথা বলতে যদি আপনার খারাপ লাগে তাহলে অন্য বিষয়ে কথা বলি। বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম রহস্য নিয়ে কি স্যার আপনার সঙ্গে একটু আলাপ করব? পাঠক। জি স্যার। তোমার কথা বলার জন্য কি এখন সঙ্গী দরকার? পাঠক প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিল না। মনে হচ্ছে সে গভীর চিন্তায় পড়ে গেছে। ফিহা বললেন, নুহাস নামে একজন তরুণীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। 20% সম্ভাবনা সে এ বাড়িতে আসবে। যদি আসে তুমি কথা বলার সঙ্গী পাবে। আমি স্যার শুধু আপনার সঙ্গে কথা বলাতেই আগ্রহ বোধ করি। কেন? আমি চিন্তা করছি আপনার একটা জীবনী লিখব। জীবনী লেখার জন্যে আপনার সম্পর্কে অনেক তথ্য প্রয়োজন। তথ্য তেমন কিছু নেই, তাই সারাক্ষণ কথা বলতে চেষ্টা করি। যদি কথা বলার ফাঁকে ফাঁকে কোনো তথ্য পেয়ে যাই। কিছু পেয়েছ? জি স্যার। কি পেলে? আমি যে অল্প কয়েক পাতা লিখেছি, আপনি কি পড়তে চান? না। আপনার জীবনী গ্রন্থে আমি উল্লেখ করেছি যে না শব্দটা আপনার প্রিয়। যখন তখন আপনি না বলেন, মাঝে মধ্যে কিছু না ভেবেই বলেন। জীবনী গ্রন্থের শুরুটা একটু দেখে নিলে ভালো হয়। অনেক মজার মজার জিনিস সেখানে আছে। যেমন ধরুন, শুরুতেই একটা চমক আছে। পাঠক শুরুর কয়েকটি লাইন পড়েই চমকে উঠবে। শুরুটা কি? শুরু হচ্ছে একটি মেন্টালিস্ট পরিবারে। এই পরিবারটি ফিহাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়েছিলেন। পরম আদর এবং মমতায় ফিহাকে তারা লালন পালন করেন। অসাধারণ প্রতিভাধর এই বালকটির প্রতিভার পূর্ণ বিকাশে মেন্টালিস্ট পরিবারের ভূমিকাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। 12 বছর বয়সে ফিহা ওই মেন্টালিস্ট পরিবার ছেড়ে চলে আসেন। পরবর্তী সময়ে কোনো দিন তিনি তার পালক পিতামাতার সঙ্গে যোগাযোগ করেননি। পাঠক থামল। ফিহা মূর্তির মতো বসে আছেন। পাঠক বলল, আমি কি কোনো ভুল তথ্য দিয়েছি স্যার? না, সব ঠিকই আছে। জীবনী গ্রন্থের ভাষাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভাষার বিষয়ে আমি কিছু জানি না। আমি জীবনী গ্রন্থটি কয়েক ধরনের ভাষা ব্যবহার করে লিখেছি। একই জিনিস খুব কাব্যিকভাবেও লিখেছি। যেমন। ফিহা উঠে পড়লেন। পাঠকও উঠে দাঁড়ালো। তুমি আমার মেন্টালিস্ট বাবা মার সঙ্গে যোগাযোগ করবে, বলবে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। এটা তো স্যার সম্ভব না। আমি চেষ্টা করেছিলাম, তাদের একটা ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভূগর্ভস্থ মেন্টালিস্টরা সবার যোগাযোগের বাইরে। ফিহা শোবার ঘরে ঢুকে পড়লেন। অস্থির ভাব আবার ফিরে এসেছে। শুধু ফিরে এসেছে তাই না, দ্রুত বাড়ছে। তিনি এই অস্থিরতার ধরন জানেন। এ অন্য ধরনের অস্থিরতা। ঘুমের ওষুধ খেয়ে তিনি কি নিজেকে শান্ত করবেন? না, তার প্রয়োজন নেই। অস্থিরতার প্রয়োজন আছে। তিনি সময় সমীকরণের খুব কাছাকাছি আছেন। তিনি জানেন তার মস্তিষ্ক কাজ করছে। সমীকরণের সমাধান অবচেতন মনের কাছে চলে এসেছে। চেতন মন বা তার জাগ্রত সত্তা সেই সমাধান এখনো পায়নি, তবে পেয়ে যাবে, খুব শিগগিরই পেয়ে যাবে। এখন প্রয়োজন নিজেকে শান্ত রাখা।
সর্বযুগের সর্বকালের সবচেয়ে বড় আবিষ্কারটি সময় সমীকরণের সমাধান। এর ফলাফল কি হবে? মানবজাতিকে উপকৃত হবে না ধ্বংস হয়ে যাবে? এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। কিছু ব্যাপার আছে যা আগে বলা যায় না, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না। মেন্টালিস্টদের কথাই ধরা যাক। মেন্টালিস্ট তৈরি করা হয়েছিল যে উদ্দেশ্যে তা সফল হয়নি। মানব জাতি আজ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে প্রচণ্ড মানসিক ক্ষমতাধর মেন্টালিস্ট, অন্যদিকে মানসিক ক্ষমতাহীন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের নিয়ন্ত্রিত করছে মেন্টালিস্টরা। সাধারণ মানুষ তাদের হাতের পুতুলের মতো। হাসতে বললে হাসতে হবে, কাঁদতে বললে কাঁদতে হবে। তারা বাধ্য করবে, সেই ক্ষমতা তাদের আছে। তারা এগুচ্ছে খুব ঠান্ডা মাথায়। পুরো মানব গোষ্ঠীকে মেন্টালিস্ট বানানোই তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা কিছুতেই শুভ হতে পারে না। প্রকৃতি মানব গোষ্ঠী চায়নি। এটা একটা কিছুতেই শুভ হতে পারে না। প্রকৃতি মানব গোষ্ঠী চায়নি। এটা একটা কৃত্রিম ব্যবস্থা। ফিহা কমিউনিকেটরে হাত রাখলেন। কথা বলতে ইচ্ছা হচ্ছে। একজন মেন্টালিস্টের সঙ্গে কথা বলা দরকার। যে কেউ হতে পারে। মার্লালির সঙ্গেই কথা বলা যায়। মার্লালি বিস্মিত গলায় বললেন, গভীর রাতে আপনি? কি ব্যাপার মোহাম্মদ ফিহা? রাত কি খুব বেশি হয়েছে? মন্দও হয়নি, 11টা বাজে। আমি কি আপনাকে ঘুম থেকে তুললাম? বিছানা থেকে তুললেন। আমি বিছানায় শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত পড়ি। আপনার মতো আমারও রাত জাগা স্বভাব। কি ব্যাপার জানতে পারি? মেন্টালিস্টের সম্পর্কে আমি কিছু পড়াশোনা করতে চাই। ও আচ্ছা, আপনি কি এই বিষয়ে বইপত্র দিয়ে আমাকে সাহায্য করতে পারেন? বইপত্র নিশ্চয় আপনাদের কাছে আছে। আছে, কিন্তু মোহাম্মদ ফিহা এইসব বইপত্র আমাদের জন্যে। যারা মেন্টালিস্ট নয় তাদের কাছে বইপত্র দেওয়া নিষেধ আছে। নিষেধ আছে বলেই আমি আপনার কাছে যাচ্ছি। আপনার বিষয় পদার্থবিদ্যা, পড়াশোনা সেই বিষয়ে সীমিত রাখাই কি ভালো নয়? তার মানে কি আপনি আমাকে বই দিতে পারবেন না? আপনি চেয়েছেন, অবশ্যই আপনাকে দেয়া হবে। ফিহা বললেন, ধন্যবাদ, আমি কমিউনিকেটর বন্ধ করে দেব। তার আগে একটা জিনিস জানতে চাই, মেন্টালিস্ট সমাজের সবচেয়ে দুর্বল দিক কি? আমাদের কোনো দুর্বল দিক নেই। ভুল বললেন। আপনাদের সমাজের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এই সমাজে কোনো সৃষ্টিশীল মানুষ নেই। আপনাদের কোনো বিজ্ঞানী নেই, কবি নেই, গল্পকার নেই, শিল্পী নেই। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তবে কি? আজ থাক, অন্য সময় এই নিয়ে কথা বলবো। শুভরাত্রি মোহাম্মদ ফিহা। আমি পাঠাবো। বইটা পড়ার পর আপনার আর কিছু পড়তে ইচ্ছা করবে না। বইটা কাল ভোরে পাঠালে কি হয়? আজ রাতে পাঠাতে পারবেন? অবশ্যই পারবো। আরেকটা কথা। বলুন। আমি যদি বিয়ে করতে চাই তাহলে কি আপনাদের অনুমতি প্রয়োজন আছে? আপনার জন্য নেই। আপনার জন্য নেই। আপনি কি বিয়ের কথা ভাবছেন? ফিহা কমিউনিকেটর বন্ধ করে দিলেন। নিজের উপর রাগ লাগছে। শুধু শুধু এই কথা বলার প্রয়োজন ছিল না। মার্লালি বিছানা থেকে নামলেন, কাপড় পাল্টালেন, গাড়ি বের করতে বললেন। রোবট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় গাড়ি নয়, নিজে চালাবেন এমন গাড়ি। গভীর রাতে রাস্তাঘাট ফাঁকা থাকে, গাড়ি চালানোয় আনন্দ আছে। আজ রাস্তাঘাট অন্য সব রাতের চেয়েও ফাঁকা। বিজ্ঞানপল্লী ধি-11 মানুষজন মনে হয় আতঙ্কগ্রস্ত। বিক্ষিপ্তভাবে নানান জায়গায় মেন্টালিস্টদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে না। মার্লালি গাড়ি নিয়ে হাইওয়েতে চলে এলেন। হাইওয়ের পেট্রোল পুলিশের গাড়ি জায়গায় জায়গায় থেমে আছে। পেট্রোল পুলিশকে সতর্ক করে দেয়া হয়েছে। মার্লালির গাড়ির ড্যাশবোর্ডে জরুরি সংবাদ জ্ঞাপক লাল বোতাম দুটি ক্রমাগত জ্বলছে নিভছে। জরুরি কোনো খবর আছে। জরুরি খবর শুনতে ইচ্ছা করছে না, তবু অভ্যাসের বশে বোতাম টিপে দিলেন। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় বিষয়ক সতর্ক সংকেত প্রচার করছে। ঘূর্ণিঝড়টির বিজ্ঞানপল্লী ধি-11 উপর দিয়ে উড়ে যাবার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। সতর্ক ব্যবস্থা হিসেবে পদার্থবিদ্যা গবেষণাগারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। মার্লালির ভুরু কুঞ্চিত হল। লোহার ভারী গেট, কোনো কলিং বেল নেই। মার্লালি বেশ কয়েকবার গেটে ধাক্কা দিলেন। সেই শব্দ বাড়ি পর্যন্ত পৌঁছল কিনা তিনি বুঝতে পারছেন না। আকাশ মেঘলা হয়ে আছে,
কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ঠান্ডা ঠান্ডা লাগছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? দিতে শুরু করলেন। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, রোবটের পায়ের শব্দ। মাটি কাঁপিয়ে রোবট আসছে। কি ধরনের রোবট? এত ভারী রোবট তো আজকাল তৈরি হয় না। গেট খুলল না। গেটের একটা জানালা খুলে গেল। মুখ বের করল পাঠক। তার ইরিডিয়ামের চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। সে আনন্দিত স্বরে বলল, বই নিয়ে এসেছেন? হ্যাঁ। আমার কাছে দিন, দিয়ে চলে যান। তোমার কাছে দেয়া যাবে না, বইটি মূল্যবান, আমাকেই পৌঁছে দিতে হবে ফিহার কাছে। আপনি বিনা দ্বিধায় আমার হাতে দিতে পারেন। আমি ফিহার একজন ব্যক্তিগত সহকারী। আমার নাম পাঠক। ফিহা আমাকে খুবই পছন্দ করেন। ফিহা তোমাকে খুব পছন্দ করেন জেনে আনন্দিত হচ্ছি। ফিহা আমাকে তেমন পছন্দ করেন না, তবু আমাকেই বইটি তার হাতে পৌঁছে দিতে হবে। গেটের জানালা বন্ধ হয়ে গেল। পাঠক ধূপ ধূপ শব্দে ফিরে যাচ্ছে। মারলালি লক্ষ্য করলেন বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তাপমাত্রা আরও নেমে গেছে। তিনি গাড়ির ভেতর গিয়ে বসবেন কিনা বুঝতে পারছেন না। পাঠক নামের এই রোবটটি কতক্ষণে ফিরবে কে জানে। পিআর ধরনের রোবট। এদের কাজকর্ম ঢিলে ঢালা ধরনের, তবে এদের লজিক খুব উন্নত। তার চেয়ে বড় কথা, এরা আশেপাশের জগৎ থেকে জ্ঞান আহরণ করে। যতই দিন যায় ততই এদের ক্ষমতা বাড়তে থাকে। গেট খুলে গেল। পাঠক বলল, ভেতরে আসুন স্যার। ফিহা লাইব্রেরি ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনাকে খুব সাবধানে আসতে হবে। ভেতরে আলো নেই। ইচ্ছা করলে আপনি আমার হাত ধরতে পারেন। মারলালি শান্ত স্বরে বললেন, হাত ধরার প্রয়োজন নেই, তুমি আগে আগে যাও। ফিহা ভুরু কুঁচকে তাকালেন। মনের বিরক্তি গোপন করার কিছুমাত্র চেষ্টা করলেন না। মারলালি বললেন, এত রাতে কাউকে বিরক্ত করতে ইচ্ছা করল না। আমি নিজেই বইটি নিয়ে এসেছি, যদিও জানধিকার চর্চা হয়েছে। আমি একজন মেন্টালিস্ট। আপনার বাড়ির 1000 গজের ভেতরে আমার আসার কথা না, তবু এসেছি। একজন রোবটকে দিয়ে বইটি আপনি পাঠাতে পারতেন। জি না, পারতাম না। এই বই অন্যের হাতে দেয়া সম্ভব না। ফিহা হাত বাড়িয়ে বই নিলেন। মারলালি বললেন, আপনার জন্য 1 প্যাকেট কফি এনেছি। যে কোনো কারণেই হোক, আগের প্যাকেটটি আপনি ফেলে দিয়েছেন। ফিহা কফির প্যাকেট হাতে নিলেন। মারলালি বললেন, বাইরে প্রচণ্ড ঠান্ডা। লক্ষ্য করেছেন কিনা জানি না, বৃষ্টি পড়ছে। গরম 1 কাপ কফি খেলে আমার জন্য ভালো হতো। বসুন, কফি দিতে বলি। আপনাকে ধন্যবাদ। মারলালি বসলেন। ফিহা বসলেন না, দাঁড়িয়ে রইলেন। বসতে ইচ্ছা করলেও অবশ্য বসার উপায় নেই, একটিই চেয়ার। মারলালি বললেন, আপনি বসবেন না ফিহা? বসার প্রয়োজন কি আছে? মুখোমুখি আছে। মুখোমুখি বসলে কিছুক্ষণ কথা বলতাম। শত্রুপক্ষের সঙ্গেও তো মানুষ দু একবার কথা বলে। তাছাড়া বাড়িতে ঢোকার অনুমতি যখন দিয়েছেন, কথা বলার অনুমতিও দেবেন। ফিহা লাইব্রেরি ঘর থেকে বের হয়ে পাঠককে বললেন, আরেকটি চেয়ার লাইব্রেরি ঘরে দিতে। পাঠক বলল, চেয়ার টানাটানি করা আমার জন্য সম্মানহানিকর। রাধুনী রোবটকে এই কাজটা করতে বলি। বলো। আরেকটা কথা স্যার, মনে হচ্ছে এই মানুষটি আপনাকে খুব বিরক্ত করছে। ভদ্রতার কারণে আপনি তাকে চলে যেতে বলতে পারছেন না। আমাকে যদি অনুমতি দেন তাহলে কথার প্যাঁচে ফেলে লোকটাকে বিদায় করব। আপনার ভদ্রতাও রক্ষা হবে। তার প্রয়োজন দেখছি না। তুমি আড়ি পেতে কথা শুনছিলে, এই ব্যাপারটিও আমার অপছন্দের। যাও, গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো। পাঠক চলে গেল। তার ইরিডিয়াম চোখের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়েছে। মারলালি বললেন, আপনার বিশাল লাইব্রেরিতে একটিমাত্র চেয়ার দেখে বিস্মিত হয়েছি। আমিও একা মানুষ ফিহা, কিন্তু তাই বলে আমার বসার ঘরে বা আমার লাইব্রেরিতে একটিমাত্র চেয়ার থাকবে তা কল্পনাও করতে পারি না। আপনি ফিহা নন বলে কল্পনা করতে পারেন না, আমি পারি, এবং আমার কাছে এটি যুক্তযুক্ত মনে হয়েছে। আমার লাইব্রেরি ঘর কফি খাবার কিংবা আড্ডা দেবার জায়গা নয়। এখানে বসে কথা বলতে যদি আপনি অসুবিধা বোধ করেন, তাহলে আমরা অন্য কোথাও বসতে পারি। আপনাকে কি কথা বলতেই হবে? বলতে পারলে ভালো হতো, আপনি না চাইলে বলবেন না। আমি কথা বলতে চাচ্ছি না। বেশ, আমি কফি শেষ করে বিদায় হব। মারলালি নিঃশব্দে কফি শেষ করলেন। মাথার টুপি খুলে টেবিলে রেখেছিলেন, টুপি মাথায় দিলেন। শান্ত গলায় বললেন, বিদায় নিচ্ছি। শুভরাত্রি মহামতি ফিহা।
শুভরাত্রি। মারলালি পা বাড়াতে গিয়েও বাড়ালেন না, থমকে দাঁড়ালেন। আগের চেয়েও শান্ত গলায় বললেন, থমকে দাঁড়ালেন। আগের চেয়েও শান্ত গলায় বললেন, আমি কিন্তু ইচ্ছা করলেই আমার কথা শুনতে আপনাকে বাধ্য করতে পারতাম। আমি একজন মেন্টালিস্ট। আমি চাইলে আপনার না বলার ক্ষমতা নেই। আমি আপনাকে বাধ্য করতে পারতাম, তা কিন্তু করিনি। মেন্টালিস্টরা কখনোই কাউকে বাধ্য করে না। তারপরেও সাধারণ মানুষদের ভেতর ভয়াবহ ভুল ধারণা যে মেন্টালিস্টরা তাদের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেয়। সেনাবাহিনী কি পুরোপুরি আপনারা নিয়ন্ত্রণ করেন না? অবশ্যই করি, প্রয়োজনেই করি। নিয়ন্ত্রণ না করলে সেনাবাহিনী দুভাগ হয়ে যেত। একটি সাধারণ মানুষের বাহিনী, অন্যটি মেন্টালিস্টদের বাহিনী। তার ফলাফল নিশ্চয় আপনাকে ব্যাখ্যা করতে হবে না? ফিহা বললেন, পদার্থবিদ্যা গবেষণাগারে একটি বিশেষ ধরনের গবেষণা পরিচালিত হচ্ছে। আপনারা সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন, গবেষণা এগোতে দিচ্ছেন না। সঠিক তথ্য, কিন্তু ভুল সংখ্যা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ঝড় আসছে, শক্তিশালী টর্নেডো। ঝড় শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ চালু হবে। আমাদের প্রতি আপনার যত বিদ্বেষী থাকুক, আপনাকে স্বীকার করতে হবে যে আমরা কোনো রকম গবেষণায় বাধা দেই না। আমাদের দুর্ভাগ্য, আমাদের মধ্যে কোনো বিজ্ঞানী নেই। মেন্টালিস্টরা সৃষ্টিশীল কাজ করতে পারে না। যারা এই কাজটি পারে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার সীমা নেই। আপনি নিজের কথা ভেবে দেখুন মহামতি ফিহা, কি পরিমাণ সম্মান আপনি ভোগ করেন। ফিহা বললেন, এই সম্মান আপনারা আপনাদের নিজেদের স্বার্থেই করেন। জ্ঞান, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির জন্য বিজ্ঞানীদের উপর নির্ভর করা ছাড়া আপনাদের উপায় নেই। আরেকটি সঠিক তথ্য ভুলভাবে আপনি উপস্থাপন করলেন। আপনাদের ছাড়া জ্ঞান বিজ্ঞানে আমরা অগ্রসর হতে পারছি না, এটা ঠিক। কিন্তু যতটুকু অগ্রসর হয়েছি আমাদের জন্য তাই যথেষ্ট। এর বেশি আমাদের প্রয়োজন নেই। মেন্টালিস্টদের প্রয়োজন সামান্য। তারা অল্পতেই খুশি। বিশ্ব ব্রহ্মাণ্ড জয়ের স্বপ্ন তারা দেখে না। যারা দেখে তাদের বাধা দেয় না, তাও আমরা দেই না। দীর্ঘদিন বিজ্ঞান কাউন্সিলের প্রধান হিসেবে আপনি জানেন যে আমরা কোনো গবেষণাতেই কখনো বাধা দিই না। আপনারা যখন টেলিপ্যাথিক যোগাযোগের কৌশল উদ্ভাবনের গবেষণা করতে চাইলেন, আমরা কিন্তু অর্থ বরাদ্দ করলাম। বিপুল অর্থই বরাদ্দ করা হলো। সেই গবেষণা কাজে এলো না। আবার আমরা যখন বিশেষ কোনো গবেষণা আপনাদের করবার জন্য অনুরোধ করলাম, আপনারা তা করতে রাজি হলেন না। মেন্টালিস্টদের কিছু শারীরিক সমস্যা 30 বছরের পর থেকে শুরু হয়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিশেষ এক ধরনের এনজাইম বের হয়। তার উপর গবেষণা কোনো বিজ্ঞানী করতে রাজি হননি। আমি জীববিজ্ঞানী নই, কাজেই এই বিষয়ে আমি জানি না। মহামতি ফিহা, আপনি অনেক বিষয়ই জানেন না। আমরা যখন অসুস্থ হই তখন চিকিৎসার জন্য রোবট ডাক্তারদের উপর নির্ভর করি। মানুষ ডাক্তাররা যখন আমাদের চিকিৎসা করতে আসেন তখন প্রচণ্ড ঘৃণা নিয়ে আসেন। আমরা মেন্টালিস্ট, আমরা তা বুঝতে পারি। ফিহা বললেন, আপনাদের মধ্যে ডাক্তার নেই? না, আমাদের মধ্যে ডাক্তার নেই। আমার জানা ছিল না। মারলালি বললেন, আপনার অনেক সময় নিলাম, আমার কথা ধৈর্য ধরে শুনেছেন, তার জন্যে ধন্যবাদ। ফিহা বললেন, আপনি কি একটা সত্যি কথা আমাকে বলবেন? অবশ্যই বলবো। এই যে এতক্ষণ আপনি কথা বললেন, আপনি কি কথা শোনাবার ক্ষেত্র সাবধানে প্রস্তুত করেননি? আপনি কি আপনার মানসিক ক্ষমতা ব্যবহার করেননি? মারলালি বললেন, না, করিনি। জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা। আমি সত্যি কথাই বলেছি। শুভরাত্রি। রাত্রি খুব শুভ হলো না। প্রচণ্ড ঝড় হলো। বিজ্ঞানপল্লী লণ্ডভণ্ড করে টর্নেডো বয়ে গেল। যাবতীয় সাবধানতা সত্ত্বেও 23 জন মানুষ মারা গেল। তারা সবাই পুলিশ। তাদের ডিউটি ছিল রাস্তায়। ঝড়ে ছিল না। ফিহা বইটি শেষ করেছেন। বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ সেলের সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করে বাতি জ্বালাতে হলো। বাইরে হাওয়া শোষ শব্দ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি এক মনে পড়ছেন। 40 পৃষ্ঠার বই, পুরনো ধরনের ভাষা, জটিল অলঙ্কার ভর্তি বাক্য, মাঝে মাঝে অর্থহীন পদের পুনরাবৃত্তি, অনেকটা ধর্মগ্রন্থের আকারে লেখা। তিনি মানুষ নন, মানুষের ছায়া। তিনি খাদ্য গ্রহণ করেন না। তিনি কাহাকে জন্মও দেন না। তাহার আগমন আছে, নির্গমন নাই। তিনি আসিয়াছেন ভবিষ্যৎ হইতে। তিনি ভবিষ্যৎ জানেন। যে বিদ্যা তিনি ভবিষ্যৎ হইতে আনেন, সেই বিদ্যা ভবিষ্যতে ফিরিয়া যায়, চক্রপূর্ণ হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন।
তিনি শুধু একটি ক্ষুদ্র চক্র সম্পন্ন করেছেন। ইহার অধিক তাহার কোনো কর্ম নাই। নতুন মানব সমাজের খবর তিনি ভবিষ্যৎ হইতে বীজ বপন করেন অতীতে। এইভাবেই চক্র সম্পন্ন হয়। বিশ্বব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন। তিনি তাহার চক্ষু দিয়া নতুন মানব সমাজের বীজ বপন করেন। এইভাবেই চক্র সম্পন্ন হয়। বিশ্বব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন। তিনি শুধু একটি ক্ষুদ্র চক্র সম্পন্ন করেন। যতই আগানো যায় বই ততই জটিল হতে থাকে। বইয়ের মাঝামাঝি জায়গায় আছে প্রত্যেকের জন্যে কর্ম নির্দিষ্ট, সবাই তাহার নিজ নিজ কর্ম সম্পন্ন করিবে। অতঃপর তাহার প্রয়োজন নাই। অসংখ্য ক্ষুদ্র চক্র একটি বৃহৎ চক্র তৈরি করে। বিশ্বব্রহ্মাণ্ড চক্রের অধীন। শূন্য ধাবিত হয় অসীমের দিকে, আবার অসীম যায় শূন্যের দিকে। এ মতে চক্র সম্পন্ন হয়। এই বিশ্বব্রহ্মাণ্ড চক্রের অধীন। ফিহা বইটি দ্বিতীয়বার পড়লেন। প্রতিটি বাক্য পড়ার পর খানিকক্ষণ ভাবলেন যদি তাতে কোনো লাভ হয়। তিনি মানুষ নন, মানুষের ছায়া। এর মানে কি? মানুষের ছবি? মানুষের ছবিও তো ছায়া। তিনি খাদ্য গ্রহণ করেন না, ছবি খাদ্য গ্রহণ করে না। তিনি কাহাকে জন্মও দেন না, ছবি কাউকে জন্ম দেবে না। তবে একটি ছবি থেকে অনেক ছবি করা যায়। মেলানো যাচ্ছে না। পুরো জিনিসটা অঙ্কের একটি মডেলকে দাঁড় করানো যায়। ধরা যাক মানুষ হচ্ছে এক্স। তিনি মানুষের ছায়া, অর্থাৎ তিনি মানুষের একটি ফাংশন। তিনি যদি ওয়াই হন তবে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তিনি কাহাকেও জন্ম দেন না। জেড যদি হয় জন্ম দেওয়া সংক্রান্ত সংখ্যা, তাহলে তিনি হবেন জেডের ফাংশন। তবে জেডের মান হবে ঋণাত্মক, কাল্পনিক সংখ্যা। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ জেড, যেখানে জেড ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তিনি আসিয়াছেন ভবিষ্যৎ হইতে, সাইন থিটা। তিনি আসিয়াছেন ভবিষ্যৎ হইতে, অর্থাৎ ওয়াই হচ্ছে সময়েরও ফাংশন। এমন ফাংশন যা শুধু একদিকে প্রবাহিত হবে, ভেক্টর রাশি। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ জেড, এফ অফ টি। যে বিদ্যা তিনি ভবিষ্যৎ হইতে আনেন সেই বিদ্যা ভবিষ্যতে ফিরিয়া যায়, চক্রপূর্ণ হয়। চক্রপূর্ণ হতে হলে ওয়াইকে যেখান থেকে শুরু সেখানেই ফিরে যেতে হবে। গ্রেগরিয়ান ইন্টিগ্রাল নিয়ে আসা যায়। গ্রেগরিয়ান ইন্টিগ্রালকে অর্থপূর্ণ করতে হলে ওয়াইকে ফাইনাইট ফাংশন হিসেবে দেখতে হবে। ফিহা ডাকলেন, পাঠক। পাঠক ছুটে এলো। সেন্ট্রাল কম্পিউটার চালু করার ব্যবস্থা করো। চালু করা যাবে না স্যার। কেন? প্রচণ্ড ঝড় হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ও আচ্ছা, ছোটখাটো হিসেবের ব্যাপার হলে আমি আপনাকে সাহায্য করতে পারি স্যার। গ্রেগরিয়ান ইন্টিগ্রাল জানা আছে? আছে স্যার। তবে তবে কি? ভেরিয়েবলের সংখ্যা 7-এর নিচে হতে হবে। এর উপর হলে আমি পারবো না, আমার ক্ষমতা অল্প। 7-এর নিচে রাখার চেষ্টা করা হবে। আরেকটি ক্ষুদ্র প্রশ্ন স্যার। বলো। সমীকরণটি সময়মুক্ত? না, সময়মুক্ত নয়। তাহলে স্যার হেসবিয়ান নর্মালাইজড ফাংশন আমাকে বের করতে হবে, সময় লাগবে। ধীরে ধীরেই করো। তার আগে একটি বই পড়ো, খুব ভালো করে পড়ো। বইটি মেন্টালিস্টের উপর লেখা একটি গ্রন্থ, সম্ভবত ওদের ধর্মগ্রন্থ। পাঠক বই হাতে নিল। ফিহা পেন্সিল অঙ্ক সাজাতে শুরু করলেন। তার চোখ মুখ উজ্জ্বল। অঙ্কের মডেল দাঁড় করানোর আলাদা আনন্দ আছে। তিনি পাঠকের দিকে তাকালেন। সে অতি দ্রুত বইয়ের পাতা উল্টাচ্ছে। রোবটের গ্রন্থপাঠ দেখা দ্রুত পাতা উল্টায় যে মনে হয় পাতা ঘুমছে, কিছু পড়ছে না। পড়লাম স্যার। কেমন লাগলো? কোন অর্থে কেমন লাগলো জানতে চাচ্ছেন? বিষয়বস্তু। বিষয়বস্তুতে নতুনত্ব আছে। তারা চক্রকে ঈশ্বর বলছে। চক্রকে ঈশ্বর কোথায় বলল? রূপকের মাধ্যমে বলেছে স্যার। বিজ্ঞানের রূপক বর্জিত ভাষা এবং ধর্মগ্রন্থের রূপক ভাষা দুরকম। তোমার ধারণা তুমি বিষয়বস্তু বুঝতে পেরেছ? এক ধরনের ধারণা তৈরি হয়েছে। ধারণা কতটুকু সত্যি তা বলা মুশকিল। রূপকের ভাষা পাঠ করে এক একজন এক এক রকম ধারণা করবে। এমনও হতে পারে যে সবারটাই সত্যি, আবার কারোরটাই সত্যি না। আপনি আপনার সমীকরণ বলুন স্যার,
আমি সাজাতে শুরু করি। সমীকরণ বলছি, তার আগে তোমার ধারণা কি শুনি। এই গ্রন্থে মেন্টালিস্টদের জন্মের ইতিহাস বলা হচ্ছে। এই গ্রন্থে মেন্টালিস্টদের জন্মের ইতিহাস বলা হচ্ছে তিনি মেন্টালিস্ট তৈরি করলেন। সেই তিনি মানুষ নন। যেহেতু সেই তিনি খাদ্য গ্রহণ করেন না, সেহেতু সেই তিনি খুব সম্ভব একজন যন্ত্র। এটা আমার অনুমান। বলা হচ্ছে তিনি এসেছেন ভবিষ্যৎ থেকে। মনে হচ্ছে টাইম ট্রাভেলের কথা বলা হচ্ছে। একটি যন্ত্র অর্থাৎ একটি রোবট ভবিষ্যৎ থেকে অতীতে গেল, তৈরি করল মেন্টালিস্ট। যন্ত্রটির আগমন আছে, নির্গমন নেই। অর্থাৎ যন্ত্রটি অতীতে গিয়েছে কিন্তু ভবিষ্যতে ফিরে আসতে পারেনি। বলা হয়েছে তিনি তার চক্ষু হইতে নতুন মানব গোষ্ঠী তৈরি করিলেন। এই অংশটি মজার। রোবটের চোখের আলোর সংবেদনশীল অংশ তৈরি করা হয় যৌগিক অণু ইরিকার্বোফসফিন দিয়ে। ইরিকার্বোফসফিন হচ্ছে একটি ইরিডিয়াম, দুটি কার্বন, একটি ফসফরাস এবং দুটো হাইড্রোজেন পরমাণু IrPHC2। এই অদ্ভুত যৌগ মাত্র 500 বছর আগে তৈরি হয়েছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই যৌগের র্যাডিক্যাল মেন্টালিস্টদের জিনে উপস্থিত। তুমি কি করে জানলে? মেন্টালিস্টদের প্রতি আমিও এক ধরনের আগ্রহ অনুভব করি। এই আগ্রহ থেকেই ওদের বিষয়ে পড়াশোনা করেছি। ওদের বিষয়ে কি করে পড়াশোনা করবে? ওদের সম্পর্কে কোনো গ্রন্থ তো তোমার পক্ষে পাওয়া সম্ভব নয়। বৈজ্ঞানিক জার্নালগুলিতে কিছু কিছু তথ্য পাওয়া যায়। মেন্টালিস্টদের জিনের গঠন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে। মেন্টালিস্টরা তাদের সম্পর্কে সব তথ্যই নিষিদ্ধ করেছে, কিন্তু তাদের জিন নিয়ে গবেষণা নিষিদ্ধ করেনি। তুমি সেই সব লেখা পড়েছ? আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি। আর কি পড়েছ? অ্যাঙ্গেলহার্স্টের সেই বিশেষ বক্তৃতাটা এবং বক্তৃতা প্রদানের ঘটনা পড়েছি। এটি পড়েছি অ্যাঙ্গেলহার্স্টকে। তাকেই মেন্টালিস্টদের জনক বলা হয়। পুরো ঘটনাটা কি স্যার আপনাকে বলবো? বলো, তবে অল্প কথায়। নিউ মেক্সিকো শহরে 3005 খ্রিস্টাব্দে অ্যাম্ব্রায়োলজিস্টদের একটি বিশেষ অধিবেশন হয়। সেই অধিবেশনে বিশিষ্ট অ্যাম্ব্রায়োলজিস্ট প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট একটি বিচিত্র নিবন্ধ পাঠ করে সবার হাসি তামাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। নিবন্ধের শিরোনাম নতুন মানব সম্প্রদায়। তিনি নিবন্ধে বলেন, মানুষের জিনে ভারী ধাতুর একটি যৌগ ইরিকার্বোফসফিন ঢুকিয়ে দিতে পারলে মাধ্যমিক মস্তিষ্কের গঠনের সূক্ষ্ম কিন্তু সুদূর প্রসারী পরিবর্তন ঘটবে। থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের সুপ্ত কর্মদক্ষতা জাগ্রত হবে। থ্যালামাসের বিশেষ নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হচ্ছে মানুষের যাবতীয় অনুভূতির কেন্দ্র। যে কটি অনুভূতি নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে তার সঙ্গে নতুন একটি অনুভূতি যুক্ত হবে। এই মানব সম্প্রদায় হবে প্রচণ্ড মানসিক ক্ষমতার অধিকারী। এরা টেলিপ্যাথিক ক্ষমতা সম্পন্ন হবে। নিজেরা নিজেদের মধ্যে কোনো রকম মাধ্যম ছাড়াই ভাবের আদান প্রদান করতে পারবে। অন্য মানুষদের তারা সৎকর্মে, সৎ চিন্তায় প্রভাবিত করতে পারবে। অধিবেশনের প্রবন্ধ পাঠের মাঝখানে সাধারণত বাধা দেওয়া হয় না। প্রফেসর অ্যাঙ্গেলহার্স্টকে বাধা দেওয়া হলো। অধিবেশনের সভাপতি ঘণ্টা বাজিয়ে তাকে থামালেন এবং বললেন, প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট, আপনি কি কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করছেন? প্রফেসর বললেন, অবশ্যই বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করছি। আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে পরীক্ষাগুলি ইতিমধ্যে করা হয়েছে। মানুষের জিনে ভারী ধাতুর যৌগ ঢুকিয়ে দেয়া হয়েছে। টেলিপ্যাথিক মানব সম্প্রদায় তৈরি হয়ে গেছে। হয়নি, কিন্তু হবে। আপনি আমাকে প্রবন্ধ শেষ করতে দিন, তারপর আমি আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব। ঠিক আছে, প্রবন্ধ শেষ করুন। প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট বিজ্ঞানীদের হাসাহাসির ভেতর প্রবন্ধ পাঠ শেষ করলেন। তার প্রবন্ধের বড় অংশ জুড়ে নতুন মানব গোষ্ঠীর জীবনযাপন পদ্ধতি সম্পর্কে বলা হলো। পৃথিবীতে এরা যে শুভ প্রভাব ফেলবে তার কথা বলা হলো। বিজ্ঞানের ইতিহাসে এমন উদ্ভট এবং অবৈজ্ঞানিক নিবন্ধ পাঠ করা হয়নি। প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। প্রশ্ন, প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট, মনে হচ্ছে আপনি নিশ্চিত যে জিনে একটি ভারী অণু ঢুকিয়ে দিলেই আমরা সুপারম্যান পেয়ে যাব? উত্তর, আমি সুপারম্যান বলছি না, আমি বলছি বিস্ময়কর মানসিক ক্ষমতা সম্পন্ন মানুষ। প্রশ্ন, আপনার ধারণা আপনার মানসিক ক্ষমতা তেমন বিস্ময়কর নয়। সভাকক্ষে তুমুল হাস্যরোল শুরু হয়। সভাপতি ঘণ্টা বাজিয়ে সবাইকে থামালেন।
উত্তর, আপনি আমাকে হাস্যাস্পদ করার চেষ্টা করছেন, তার প্রয়োজন দেখি না। প্রশ্ন, জিনে কোন ভারী ধাতু ঢোকাবার কথা ভাবছেন? প্লাটিনাম। ধাতু ঢোকাবার কথা ভাবছেন? প্লাটিনাম। উত্তর, না, ইরিডিয়াম। প্রশ্ন, ইরিডিয়াম পরমাণু কিভাবে জিনে সংযুক্ত করবেন? উত্তর, এটি করতে হবে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়ার সময়ে। পদ্ধতি জটিল নয়। প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পুরো পদ্ধতি অত্যন্ত জটিল বলে আমরা সবাই জানি, এবং আপনিও জানেন। উত্তর, আমি যে পদ্ধতির কথা বলছি তা মোটেই জটিল নয়। প্রশ্ন, আপনি নিজেই এই অসাধারণ পদ্ধতি বের করেছেন? উত্তর, নীরবতা। প্রশ্ন, আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না? উত্তর, আমি নিজে এই পদ্ধতি বের করিনি, আমি একজনের কাছ থেকে পেয়েছি। প্রশ্ন, দেবদূতের কাছ থেকে পেয়েছেন? সভাকক্ষে আবারও হাসি। উত্তর, দেবদূতের কাছ থেকে পাইনি, যন্ত্রের কাছ থেকে পেয়েছি। প্রশ্ন, যন্ত্র আপনাকে বলে গেছে কি করে সুপারম্যান তৈরি করা যায়? প্রশ্ন, যন্ত্র আপনাকে বলে গেছে কি করে সুপারম্যান তৈরি করা যায়? উত্তর, অনেকটা তাই। প্রশ্ন, আপনার ধারণা এই পদ্ধতি ব্যবহার করে আমাদের সুপারম্যান তৈরি করা উচিত? উত্তর, অবশ্যই উচিত। প্রশ্ন, যন্ত্রটি পেয়েছেন কোথায়? উত্তর, সে এসেছে। প্রশ্ন, কোত্থেকে এসেছে? উত্তর দিতে চাচ্ছি না, উত্তর শুনলে আপনারা আমাকে বিকৃত মস্তিষ্ক ভাবতে পারেন। প্রশ্ন, আপনি কি ইদানিংকালে কোনো সাইকিয়াট্রিস্টকে দিয়ে আপনার মাথা পরীক্ষা করিয়েছেন? সভাকক্ষে তুমুল হইচই, হাসাহাসি হতে থাকল। সভাপতি বললেন, প্রশ্নোত্তর পর্বের এখানেই সমাপ্তি। এই নিবন্ধ এখানে পাঠ করার অন্য একটি নিবন্ধ জমা দিয়েছিলেন, সেইটি না পড়ে তিনি এই বিচিত্র নিবন্ধ পড়লেন। এটি নিয়ে আর হইচই করার কোনো মানে নেই। আমি প্রফেসর অ্যাঙ্গেল হার্স্টকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রফেসর অ্যাঙ্গেল বললেন, আসন গ্রহণ করার আগে আমি আপনাদের একটি তথ্য দিতে চাই। ইতিমধ্যে আপনারা আমাকে হাস্যকর ব্যক্তিত্ব হিসেবে জেনে গেছেন। আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধেও প্রশ্ন উঠেছে। আমি জানি যে নিবন্ধ আমি পাঠ করেছি তা বৈজ্ঞানিক নিবন্ধ নয়। পৃথিবীর সেরা এমব্রায়োলজিস্টদের এই সম্মেলনে আমি ঘোষণা করছি যে নিবন্ধে উল্লেখিত প্রক্রিয়ার প্রয়োগ আমি করেছি। আর্টিফিশিয়াল ইনসামিনেশন এবং টেস্ট টিউবে ডিম্বাণু নিষিক্তকরণের মাধ্যমে আমি এই পর্যন্ত 21টি মানব শিশুর জিনে ইরিডিয়ামের একটি করে পরমাণু সংযুক্ত করেছি। এরা এখনও ভূমিষ্ঠ হয়নি। ভূমিষ্ঠ হলেই জানবেন এরা সম্পূর্ণ নতুন এক মানব গোষ্ঠী। এরা মেন্টালিস্ট। এরা বড় হবে, নিজেদের মধ্যে বিয়ে করবে, এদের সন্তান সন্ততি। আপনি যে পরীক্ষার কথা বলেছেন তা যদি করে থাকেন তাহলে আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমব্রায়োলজিস্টদের এথিক্স ভঙ্গ করেছেন। প্রফেসর অ্যাঙ্গেল হার্স্ট যেমন বলেছিলেন তেমনি বললেন। 21টি শিশুর জন্ম হলো, ভয়ঙ্কর রুগ্ন সব শিশু। মাত্র 7 জন কোনো ক্রমে বাঁচল, তাও ইনকিউবেটরে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ফিহা সমীকরণের 2য় পর্ব। আগামী পর্বে আপনারা পাবেন তার 3য় অর্থাৎ শেষ পর্বটি। সবাইকে আগাম শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের পরিবেশনা।